দিল্লি আসার সাথে সাথে আমাকে এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে চলে গেল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস। নানা রকম কোশ্চেন করা, পাকিস্তান ওখানে নিউক্লিয়ার সায়েন্সের উপরে কী রিসার্চ হচ্ছে, বম্বের উপরে কী কাজ হচ্ছে, অ্যাটম বম্বের উপরে কী কাজ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1980 সালের দিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘের মিটিং শেষ করে কুয়েত হয়ে যখন ফিরে আসলেন, উনি আসার দিনই তখন আমাদের চেয়ারম্যান ছিল ডক্টর আনোয়ার হোসেন। আনোয়ার হোসেনকে বললেন যে, আনোয়ার হোসেন, আমি আর রূপপুর করতে পারলাম না। ওই পিআইয়ের যে ক্যাপ্টেন, তার মেয়ে আমার পাশেই ছিল বসে, সে বমি করে আমার পুরো প্যান্টটা ভাসিয়ে দিল। তার বমির গন্ধে তার মা তখন বমি করতে শুরু করলো। এরকম জঘন্য অবস্থার মধ্যে, গন্ধের মধ্যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল রূপপুর। এবং সেটা স্বপ্ন দেখা হয় 1961 সালে। এই রূপপুর নামের কি সেটা ওই রূপপুর নামেই। এবং শুধু রূপপুর নামে না, 1963 সালে 260 একর জমি ওই রূপপুরের ওই জায়গাটার মধ্যেই নেওয়া, যেখানে বর্তমানে হয়েছে। তার মানে এটা 1963 সালে। 1963 সালে। আচ্ছা। এবং সেখানে আমরা যখন জয়েন করলাম অ্যাটমিক এনার্জি কমিশনে, আমাদের যখন যাওয়ার কথা ছিল বেলজিয়ামে ট্রেনিং নেওয়ার জন্য 1969 সালে, তখন ওখানে অলরেডি রেসিডেন্সিয়াল কোয়ার্টারগুলো বানানো হয়ে গেছে আমাদের জন্য। আচ্ছা। তো এতটুকু প্রগ্রেস। তারপরে 1971 সাল হয়ে গেল, পাকিস্তান ওটাকে বন্ধ করে দিল। সে সময় আপনি পাকিস্তানে ছিলেন না বাংলাদেশে? তখন আমি পাকিস্তানে। তারপর কীভাবে ভুট্টো প্রতি মাসেই তারা আর ভুট্টো আশা দিত, এই তোমাদেরকে ছেড়ে দেবো, এই তোমাদের ছেড়ে দেবো, মানে আটকে রাখছিল, এরকম আটকে রেখেছিল। আচ্ছা। এবং একের পর এক ডিফারেন্ট অর্গানাইজেশন থেকে, কোম্পানি থেকে বাঙালিদেরকে ক্যাম্পের মধ্যে নেওয়া হয়েছিল। শুধুমাত্র পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের ডক্টর IH উসমানী, যিনি পাকিস্তান অ্যাটমিক কমিশনের চেয়ারম্যান ছিলেন, ওনার অগাধ বিশ্বাস ছিল এই বাঙালিদের প্রতি। তিনি বলছেন, না, আমার বাঙালি ইঞ্জিনিয়াররা কিছু খারাপ কাজ করবে না, তারা কাজ করতে পারে। তারপরেও সম্ভব হলো না। 72 সালের মার্চ এপ্রিলের দিকে আমাদেরকেও ক্যাম্পে আসতে হলো। তখন ক্যাম্পে যখন আসতে হলো, 71 থেকে আপনারা কীভাবে তখন ছাড়া পেলেন, নাকি ওইখানে? না, ওই ক্যাম্পের মধ্যে। আচ্ছা, ক্যাম্পের মধ্যে আপনার? ক্যাম্পের মধ্যে। আচ্ছা। তখন আমার দুই বন্ধু, একজন হায়দ্রাবাদ হয়ে পালিয়ে আসছিল, সে তখন ধরা পড়লো ওই আর্মির দিয়ে। সে তখন জেলে গেল, 15 দিন পরে জেল থেকে মুক্তি পেয়ে আবার ফিরে আসলো। আরেকজন বন্ধু হায়দ্রাবাদের অন্য একটা বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করলো। তো আমি দেখলাম যে এই সমস্ত টিমগুলো খুব একটা ভালো, ডিপেন্ডেবল নয়। হঠাৎ করে আমাকে একজন বলল যে, আপনি বেলুচিস্তান যাওয়ার চেষ্টা করেন। তারপরে আমি ওখানে হোটেল মেট্রোপল করাচিতে, সেখানে যে লিডার, টিম লিডার এই সমস্ত কাজের, তার সঙ্গে দেখা করতে গেলাম। ইনসিডেন্টালি ভদ্রলোক হলো বাংলাদেশি। তো তার কাছে টাকা দিয়ে আসলাম, তিনি সব কিছু ঠিক করে দিলেন। পালানোর রাস্তা আমাকে করাচি থেকে ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট, করাচি থেকে কোয়েটা পর্যন্ত। এবং আমাদের 4 জনকে বলা হলো যে, আপনার করাচিতে ট্রেনে উঠেই বোল্ট বন্ধ করে দেবেন, 4টা বার্থ রিজার্ভ। এবং কোয়েটা স্টেশন আসার 5 মিনিট আগে ডোরটা খুলে দেবেন। ওখানে কোয়েটায় আমাদের লোক এসে আপনাদেরকে নিয়ে চলে যাবে। কোয়েটা স্টেশন ট্রেনটা পৌঁছার 2-1 মিনিট আগেই। সেভাবেই কাজ হলো যে আমাদেরকে ওখানে পুরানো একটা GM কারের মধ্যে নিয়ে করে ওই কোয়েটার বাইরে ক্যাম্পের মধ্যে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি যে ওখানে আরও সব বাঙালিরা পড়ে আছে, মানে পালানোর অপেক্ষা। তাদের কেউ 2 বার ধরা পড়েছে অলরেডি, কেউ 3 বার ধরা পড়েছে। তো যখন দেখলাম যে 2 বার 3 বার ধরা পড়া
মধ্যে আমরাও একজন, তখন ন্যাচারালি একটুখানি ভয় কাজ করতেছিল। ভয়ের কাজ হয়। তো সেখান থেকে ঘন্টা দুয়েক পরে একটুখানি খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি মানে পিক আপ আসলো একটা, পিক আপে এক্ষুনি চলে যেতে হবে। ওদের কথা হলো মুখ দিয়ে বের করার সঙ্গে সঙ্গে কাজ করতে হবে। তাড়াতাড়ি পিক আপ করে উঠলাম। পাকিস্তান থেকে আফগানিস্তান বর্ডার যাওয়ার মধ্যে 5টা চেকপোস্ট। তো এই চেকপোস্টগুলোর মধ্যে যখন আর্মির লোক আছে তাদেরকে অ্যাভয়েড করার জন্য ওই ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে হবে, ঘুরে যেতে হবে। ঘুরে যেতে হবে। ঘুরে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, মানে পাহাড়ি বেলুচিস্তান ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, খুবই ভাঙাচোরা পাহাড়ি জায়গা। ওইরকম জায়গার মধ্যে দিয়ে 5টা চেকপোস্টকে অ্যাভয়েড করে, কোনো কিছু খাওয়া দাওয়া কিচ্ছু নেই এর মধ্যে। আমাদের সাথে ছিল পিআইআর একজন ক্যাপ্টেন এবং তার ফ্যামিলি, তার ওয়াইফ এবং তার মেয়ে। তার ওয়াইফ শুধু বলল, ওহ আর পারছি না, আমাকে এখন, আমি আর যেতে চাই না আফগানিস্তানে, আমাকে আমাকে কোয়েটায় ফিরে নিয়ে যাও। তখন তাকে আমাদের লিডার সে এসে থাপ্পড় দিয়ে দিল, তোমাকে বলেছি যে তুমি কোনো কথাবার্তা বলো না, যাতে করে তোমার শব্দ শুনলেই তো চেকপোস্ট থেকে আর্মির লোক চলে আসবে। পরে আপনার এই আফগানিস্তান হয়ে এইভাবে 5টা চেকপোস্ট, আচ্ছা রাত প্রায় 12টার দিকে পৌঁছলাম পাকিস্তান আফগানিস্তানের নো ম্যানস ল্যান্ড যেটাকে বলা হয়, পাকিস্তানের বর্ডার না, ওরকম জায়গায় গিয়ে পৌঁছলাম। আমাদের সবার ক্ষুধায় অস্থির, কিন্তু আমাদের দেখানোর জন্য শুধু ভাত চড়ালো। 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন দেখলো যে সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, তখন ভাতটা আস্তে আস্তে অফ করে দিল, দিয়ে সব ঘুমিয়ে গেল। সকালবেলা হাফ রুটি আর 1 কাপ চা। রুটি কি শক্ত রুটি, শক্ত নান, 4-5 দিনের পুরনো নান রুটি আর 1 কাপ চা। তো ওগুলো কোনো খাওয়ার কোনো ইচ্ছাই হলো না। তো একজন বাঙালি বললো যে ভাই এগুলো খেয়ে কোনো রকমে মানে বাঁচতে হবে আমাদেরকে, তো খেয়ে নেন কষ্ট করে। খেলাম। 10টার সময় অদ্ভুতভাবে একবারে ফ্রেশ একটা দুম্বা পাক করে ওই রুটি আর দুম্বার মাংস নিয়ে আসলো, এনে আমাদের খাওয়ালো। আবার খাওয়া শেষ হতে না হতেই পিক আপ চলে আসছে, তাড়াতাড়ি উঠো। যার যে অবস্থায় খাওয়া হয়েছিল সেভাবেই আমরা পিক আপে উঠে গেলাম। উঠে গিয়ে গাড়ির ঝাঁকুনি দিয়ে হোক আর যে কারণেই হোক, ওই পিআইয়ের যে ক্যাপ্টেন তার মেয়ে আমার পাশেই ছিল বসে, সে বমি করে দিল। সে বমি করে আমার পুরো প্যান্টটা ভাসিয়ে দিল। তার বমির গন্ধে তার মা তখন বমি করতে শুরু করলো। এরকম জঘন্য অবস্থার মধ্যে, গন্ধের মধ্যে, আর 20 থেকে 30 জন বাঙালি ওই পিক আপের পিছন দিকে ওই ভেড়ার মতো, দুম্বার মতো সব বসে আছি আমরা কোনোভাবে। এইভাবে নিয়ে গিয়ে আমরা পৌঁছলাম, কান্দাহারে গিয়ে পৌঁছলাম রাত 1টার দিকে। সেই কান্দাহারে গিয়ে ভাবলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট স্বাধীন জায়গায় আসলাম। ও বলে কি কালকে কান্দাহারের বাসে যাওয়া, বান্দাহার বাসে ওই $100 করে সবাইকে পে করতে হবে। আসলাম যে এখান থেকে মাত্র $5 কান্দাহার থেকে কাবুলের ভাড়া, সেখানে চাই $100, মানে কিন্তু তখন আমি সবার সঙ্গে আলাপ করলাম যে আমরা বলে দিই ওকে যে আমরা নিজেদের বাস আমরা ঠিক করে নেব। যে মুহূর্তে ওকে বললাম যে আমরা আমাদের বাস ঠিক করে নেব, সে একবারে বাঘের মতো ফসকিত করে, ওকে বাঙালি কাবুল যাওয়ার কোনো দরকার নেই, তোমরা সব কাল সকালবেলা
কুয়েটায় ফিরে যাওয়া। আচ্ছা। তখন তো সবার চোখ মুখ কালো হয়ে গেছে যে কী অবস্থা, এই কান্দা আসার পরে আবার আমরা কুয়েটে ফিরে যাব। তাহলে যে ঠিক আছে, কামরুজ্জামান ওকে গিয়ে বলে দাও যে আমরা $100 করে দেবো, কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট কাবুল নেওয়ার ব্যবস্থা করে দাও। ওকে, ওই লোকটা কি বাঙালি ছিল না পাকিস্তানি? না না, ও তো হলো পাকিস্তানি, ওই বেলুচি। বেলুচির। হ্যাঁ। আচ্ছা। না, বাঙালি শুধুমাত্র ওই মেট্রোপল হোটেল থেকে সে ম্যানেজ করে। তারপর আর তার কোনো ফাংশন? তারপর তার কোনো খবর নেই আর। তারপরে আপনারা এই কান্দাহার থেকে কাবুলে গেলেন? কাবুল থেকে কাবুলে আসলাম। কাবুলে এসে কাবুল থেকে ওই ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট, সপ্তাহে বা 2টো করে ফ্লাইট। আচ্ছা। সেই ফ্লাইটটা পেতে প্রায় 1 মাস লাগলো আমার। 1 মাস ধরে বসে আছি কাবুলে। সেই সময় যা দেখলাম, এর মধ্যে তো কোনো যোগাযোগ কি আপনি কোথাও কোনোভাবে করতে পারছেন? কোনোভাবে না। তখন তো এসব সেলফোন টেলিফোনের কোনো খবর নাই। টেলিগ্রাফ কাকে করবেন, কোথায় করবেন? তখন তো দেশের হ্যাঁ, যুদ্ধ চলতেছিল। চলল। তবে একটা জিনিস না বলেই নয়, যে আমরা তখন শুনলাম যে ইন্ডিয়ান হাইকমিশন থেকে, না ইন্ডিয়ান এমবেসি থেকে এই বাঙালি যারা পালিয়ে আসছে তাদেরকে কিছু টাকা দেওয়া হচ্ছে, অ্যালাউন্স, যাতে করে তারা কোনোভাবে এখানে ম্যানেজ করতে পারে। আচ্ছা। এবং এই টাকাটা পরে বাংলাদেশ কাছ থেকে ইন্ডিয়া নিয়ে নেবে। ওকে। তো আমরা তখন আমাদের এমন দেশপ্রেম যে মিনিমাম যে টাকার দরকার তার বাইরে একটা টাকাও যেন আমরা কেউ না নিই। হঠাৎ করে দেখলাম সন্ধ্যার সময় যে পিআইয়ের সেই ক্যাপ্টেন তার বউ আর মেয়েকে নিয়ে জুয়েলারির দোকানে গিয়ে জুয়েলারি কিনতেছে। কেমন লাগে মনের মধ্যে তখন, চিন্তা করেন। মানে ওই কাবুলে? আচ্ছা। কেমন লাগে যে সে ক্যাপ্টেনের স্ট্যাটাস দিয়ে বেশি করে টাকা নিয়ে ফ্যামিলির জন্য দেখাচ্ছে টাকা পয়সা, আর সেই টাকা দিয়ে তারা জুয়েলারি কিনতেছে কাবুলের। তখন আপনারা কোনো প্রতিবাদ করছিলেন কিনা? না, প্রতিবাদ করার কিছু নাই। প্রতিবাদ করলে তো লাভও হবে না। হ্যাঁ, কোনো লাভও হবে না, কিন্তু দুঃখ রাখার কোথায়। এই জন্যই বলি যে আমাদের বাঙালিদের স্বভাব বোধহয় কোনোদিন পরিবর্তন হবে না বলে মনে হয়। হ্যাঁ, যাই হোক, তারপরে ওই কাবুল থেকে ফ্লাইট পেলেন? কাবুল থেকে ফ্লাইট পেলাম আমরা দিল্লি আসার জন্য। আচ্ছা। দিল্লি আসার সাথে সাথে যেহেতু আমি চাকরি করতাম অ্যাটমিক কমিশনে, আমাকে এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে চলে গেল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস। গিয়ে ওখানে নানা রকম কোশ্চেন করা, পাকিস্তান ওখানে নিউক্লিয়ার সায়েন্সের উপরে কী রিসার্চ হচ্ছে, বম্বের উপরে কী কাজ হচ্ছে, অ্যাটম বম্বের উপরে কী কাজ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রায় 2-3 ঘন্টা ধরে নাম কে কোন সায়েন্টিস্ট কিসের উপরে কাজ করতেছে সব দিয়ে টিয়ে। তারপরে কাছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কে জিএম, কে ডেপুটি জিএম, তারা আসছে নাকি আসবে না, এসব সমস্ত কিছু শুনে টুনে ওখান থেকে ছেড়ে দিল আমাকে। তারপরে ট্রেনে 48 ঘন্টা ট্রেনে দিল্লি থেকে আসলাম কলকাতা। 48 ঘন্টা? 48 ঘন্টা। আচ্ছা। তারপরে কলকাতা থেকে বিমানের ফ্লাইটে করে আসলাম ঢাকায়। এটা কতক্ষণ লাগলো? কলকাতা থেকে আধা ঘন্টা? কলকাতা আধা ঘন্টা। আচ্ছা। যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে লম্বা একটা সফর শেষ করে আপনি বাংলাদেশে আসলেন, যুদ্ধকালীন একটা সময় বলা চলে ওই সময়, এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে আবার পুনরায় আপনি জার্মানের একটা স্কলারশিপে যান। ও ইয়াতে একটা স্কলারশিপে তো আপনি জার্মান যান। হ্যাঁ, তারপরে তো ওই 6 মাস থেকে 7 মাস পরে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, DAAD বলে, তাদের উদ্যোগে আমি একটা স্কলারশিপ পেয়ে আখেনে গেলাম। আখেনের টেকনিশিয়ান হোকসলে, আখেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বিএস এবং MS কম্বাইন করে ওরা ওই জার্মানিতে, সেটা করার জন্য গেলাম আমি। তারপরে 1977 সালে হঠাৎ করে বাংলাদেশ অ্যাটমিক কমিশন থেকে আমাকে চিঠি পাঠালো যে বাংলাদেশ অ্যাটমিক কমিশন থেকে রূপপুর করা হচ্ছে এবং ফ্রান্স
এগ্রি করেছে বানানোর জন্য, ফ্রান্সের সঙ্গে কন্ট্রাক্ট করা হয়েছে, তুমি তাড়াতাড়ি করে বাংলাদেশে ফিরে আসো। আমি যা কিছু করছিলাম সব বাজার দিয়ে 4 থেকে 5 মাসের মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে ইস্যু করেই চলে আসলেন। ইস্যু করে চলে আসলাম আসার পর 77-এ। তারপরে আসার পরে আমরা 10 থেকে 12 জন ইঞ্জিনিয়ার মিলে একটা টিম বানালাম, যে টিম কাজ করছিল ওই ফ্রান্সের সঙ্গে কাজ করছিল। তারপর তারপরে আমরা 1980 সালের দিকে, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘের মিটিং শেষ করে কুয়েত হয়ে যখন ফিরে আসলেন, এসে উনি বললেন যে উনি আসার দিনই তখন আমাদের চেয়ারম্যান ছিল ডক্টর আনোয়ার হোসেন। ডক্টর আনোয়ার হোসেনকে ডেকে পাঠালেন, দেখো আর্জেন্টলি তুমি তো এখানে আসো। আনোয়ার হোসেনকে বললেন যে আনোয়ার হোসেন, আমি আর রূপপুর করতে পারলাম না, কারণ কুয়েত থেকে যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা কুয়েত না করে দিল। তারপর আপনি কোথায় চলে গেলেন? আমি সঙ্গে সঙ্গে ডিসাইড করলাম যে রূপপুর যদি না হয় তাহলে আমি তাহলে এখানে নেই। আচ্ছা। আমি একটা কনসাল্টিং ফার্মে পার্ট টাইম জব নিলাম, এবং অ্যাটমিক কমিশনের ফুল টাইম জব। ওই পার্ট টাইম কনসাল্টিং ফার্মের 7 দিনের মধ্যেই সৌদি আরব থেকে একটা টিম আসলো যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হায়ার করার জন্য। আচ্ছা। তারা আমাকে দেখেই 1 থেকে 2 ঘন্টার মধ্যে ইন্টারকনে ডাকলো যে তুমি কত বেতন চাও? আমি বেতন কিছু বেতন আমাকে কি জানা নেই, সৌদি আরবের কারেন্সি আমি জানি না। আচ্ছা। তো রিয়াদে কোথায় কি জব কিছু জানি না আমি। যাই হোক, তো বললো যে তোমাকে এত রিয়ালে বেতন দিয়ে রিয়াদে একটা চাকরি দেওয়া হলো, তুমি পাসপোর্ট তোমার আছে কি না? পাসপোর্ট আমার আছে। তো পাসপোর্ট নিয়ে তুমি আজকে বা কালকের মধ্যে পাসপোর্টটা নিয়ে সৌদি এমবেসি যাবে, সৌদি এমবেসি থেকে তোমাকে ভিসা লাগিয়ে দেবে, অ্যান্ড দেন ইউ কাম টু রিয়াদ। রিয়াদে গেলাম আমি তখন কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসাবে। ওইখানে কত বছর ছিলেন? আমি 1983 সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিলাম। তারপর রিয়াদ থেকে কোথায় গেলেন? 1983 সালের সেপ্টেম্বরে আমি সৌদি আরব থেকে মুভ করলাম আমেরিকাতে, ক্যালিফোর্নিয়া।